অন্য কোনো কিছু না, এটা জাস্ট রয়ের বাংলাদেশের একটা শাখা। আসিফ নজরুল এখন এই শাখার হয়ে কাজ করছেন এবং আসিফ নজরুল আপনারা দেখবেন যে ডক্টর আসিফ নজরুল না, ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন। আমি মনে করি যে ডক্টর আসিফ নজরুল ইসলাম আপনি স্যার পদত্যাগ করে ফেলেন। আসিফ নজরুল তবে উপদেষ্টা হওয়ার পর থেকেই তার একের পর এক কুকর্ম সামনে আসতে শুরু করে। সবাই বলতেছে আসিফ নজরুলের পদত্যাগ, আমি এটার সাথে একমত। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার আর কিন্তু পদত্যাগ ছাড়া উপায় নেই ডক্টর আসিফ নজরুলের। হ্যাঁ দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কিন্তু একের পর এক ডক্টর আসিফ নজরুলের মুখোশ উন্মোচন করেই চলেছে, যার ফলে জনগণ থেকে শুরু করে দেশের রাজনীতিবিদদের কাছেও এক সমালোচনার পাত্র হয়ে উঠেছেন ডক্টর আসিফ নজরুল। এমনকি তিনি এখন আর সাংবাদিকদের সামনে আসতেও রাজি হচ্ছেন না। তবে কি উপদেষ্টা পরিষদ থেকে এখানে ইতি টানতে হচ্ছে ডক্টর আসিফ নজরুলকে? হ্যাঁ দর্শক, এই বিষয়টির বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা, তাই আশা করি ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আর দেরি না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। বড় বড় রাজনৈতিক দলে যারা আছেন তারাও এই সরকারের কাছে জিম্মি হয়ে গেছে। আপনাদেরকে আমি 2-3 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে খুব বেশি না, হয়তো মার্চ এপ্রিলের মধ্যেই দেখবেন যে বিএনপি এবং জামায়াতও এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে যেতে পারে। কারণ প্রথম আলো এবং ডেইলি স্টার তারা মূলত এটা অন্য কোনো কিছু না, এটা জাস্ট রয়ের বাংলাদেশের একটা শাখা। আসিফ নজরুল এখন এই শাখার হয়ে কাজ করছেন এবং আসিফ নজরুল আপনারা দেখবেন যে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন ইউটিউবারদেরকে ভাড়া করে করে, আমেরিকা কানাডা থেকেও ইউটিউবার ভাড়া করে আপনারা দেখেছেন নিয়ে যাচ্ছে তারা দেশে। তার টাকা দিয়ে তিনি নিয়ে তারপরে আপনার 5 স্টার 3 স্টার হোটেলে নিয়ে থাকার ব্যবস্থা করছেন। শুধু উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমার বিরুদ্ধে কথা বলতে হবে। তো আসলে আমার বিরুদ্ধে কথা বললে আমার ব্যাপারে অভিযোগ খুব সুনির্দিষ্ট থাকতে হবে। আমি যদি দুর্নীতি করে থাকি, আমি যদি কোনো খারাপ কিছু করে থাকি, লুটপাট করে থাকি, তদবির বাণিজ্য করে থাকি, সেটা যদি কোনো কোথাও যদি কিছু করে থাকি সেটা তারা প্রমাণ দেবে বা আমার ব্যাপারে বলবে, আমি সেটা জবাব দিতে রাজি আছি। কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মানুষের কথা বলে আপনার বিরুদ্ধে যদি নাকি কেউ আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনি লোক ভাড়া করেন আর কি ভাড়া করেন এটা যায় আসে না। আমি এখানে কমেন্ট দেখছিলাম, 2টা আইডি থেকে বারবার মানে আমাকে নিয়ে বাজে কমেন্ট করা, 2টা আইডি সেখানে বারবার আসছিল। তো এখন 2টা আইডি এখানে মনে করেন হাজার হাজার মানুষ কমেন্ট করছে। এগুলো তো আমি কিনে আনি নাই, তাই না? কিনে কখনো 2 নম্বর জিনিসকে 1 নম্বর জিনিসের চাইতে সংখ্যায় বেশি করা যায় না। অতএব আমাদেরকে যারা ভালোবাসে, আমরা যাদের কথা বলি তারা আমাদেরকে ভালোবাসে, এটা টাকা পয়সা লেনদেনের বিষয় না। আমাকেও যেমন টাকা দিয়ে কেনা যাবে না, আমাদেরকে যারা ভালোবাসে তাদেরকেও টাকা দিয়ে 10 টাকা 20 টাকা আওয়ামী লীগের মতো 50 টাকা দিয়ে কমেন্ট করায় 2-3 জনের বেশি পাওয়া যাবে না, আর আমাদের ক্ষেত্রে তো পাওয়া যাবেই না। তো তাদেরকে বুঝতে হবে যে যত দ্রুত সম্ভব তাদেরকে সঠিক রাস্তায় আসতে হবে। এই যে ডেইলি স্টারের মাহফুজ আনাম যেভাবে তাবলিগদের মাঝখানে একটা গ্যাঞ্জাম লাগিয়ে রেখেছে, আপনার এই যে ইফতেখারুজ্জামান, এই যে দেবপ্রিয়রা, যেভাবে সব দিকে তাদের লোকজন, আপনার আলিমা মজুমদার, দেখবেন সব একই সিন্ডিকেট। এই সিন্ডিকেট যতক্ষণ ভাঙা না যাবে, আমরা যেটা নিয়ে যুদ্ধ করছি, অনেক ক্ষেত্রে বিএনপি জামায়াতেরও হয়তো আমাদেরকে নিয়ে অনেক ধরনের অবজারভেশন থাকতে পারে, কিন্তু শুধু এইটুকু বলবো, আমরা এমন একটা সরকার চাই যে সরকারটা আসলে মানুষের কথা বলবে। সেটার জন্যই এত কিছু। যেই সরকার কিনা ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবে, এরকম সরকার তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস না। তার চাইতেও আরো অনেক সম্মানিত মানুষও যদি সরকারের প্রধান হিসেবে বসেন, আমরা সেই সরকার দিয়ে আসলে কি করব? গতকালকে দেখলাম খুব আশ্চর্যজনক ভাবে আগের নির্বাচিত যেই কাউন্সিলর আছে তাদেরকে বসানোর জন্য দাবি জানাচ্ছে কেউ কেউ। আমি জানি না এটার পেছনের ইতিহাস কি, ছোট ছোট কিছু বক্তব্য শুনলাম কালকে নিউজে। প্রথম আলো ডেইলি স্টার নিয়ে আমাদের প্রায় এই সরকার গঠনের শুরু থেকেই অনুসন্ধান চলছে এবং কিভাবে বর্তমান সরকারকে প্রথম আলো এবং ডেইলি স্টারের মাধ্যমে ভারতীয় নতজন বানানোর জন্য আবারও চেষ্টা করা হচ্ছে। তো তার ধারাবাহিকতা আমরা আজকে আরেকজনের মুখোশ উন্মোচন করতে চাই, যিনি হচ্ছেন টিআইবি, অর্থাৎ যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এটা যদিও সারা পৃথিবীতে, আমি ইউএসএ তে এসে অনেকে জিজ্ঞেস করেছিলাম যে টিআইবি সম্পর্কে জানে কিনা, তারা টিআইবির নামও জানেন। টিআইবি বা টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটা কি? এটা আমার মনে হয় এই দ্বিতীয় বিশ্বের দেশগুলোতে বোধহয় তারা একটা ভাব ধরে যে এটা বিশাল আকারের দুর্নীতির পরিমাপক। যে টিআইবির যে নির্বাহী পরিচালক জনাব ডক্টর ইফতেখারুজ্জামান, মতিউর রহমান এবং মাহফুজ আনাম এবং দেবপ্রিয় ভট্টাচার্যের ঘনিষ্ঠ বন্ধু, এই চোরকে দিয়ে আপনার দুর্নীতি দমন কমিশন গঠনের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেটা চেয়ারম্যান বানানো হয়েছে তাকে। অথচ তিনি নিজেই একজন চোর। আপনারা এর আগেই জানেন যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে একজনকে নিযুক্ত করা হয়েছে আসিফ নজরুল, এবং প্রথম আলো ডেইলি স্টারের যেই
মদতদাতারা আছে তারা মিলে যার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির ব্যাপক অভিযোগ, যাকে নিয়ে তদন্ত হয়েছে, শাস্তি হয়েছে, এই ধরনের একজন মানুষকে আপনার দুর্নীতি দমন কমিশনের বর্তমানে চেয়ারম্যান বানানো হয়েছে এবং সেই কমিশনের চেয়ারম্যান বানানোর জন্য আগে থেকে সংস্কার কমিশনের চেয়ারম্যান আবার ইফতেখারুজ্জামানকে বানানো হয়েছে। অতএব আপনাদেরকে বুঝতে হবে এখন পর্যন্ত এই যে সারা দেশে আপনারা দেখছেন এক এক করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে, নানানভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আপনার এই যে তাবলিগ জামাতের ইজতেমা নিয়ে আপনারা দেখেছেন যে ডেইলি স্টারের মাহফুজ আনামের আত্মীয় স্বজনরা কিভাবে সাত গ্রুপকে এই বাংলাদেশের আলেমদের উপরে লেলিয়ে দিচ্ছে। তো সব মিলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা কাজ করছে এবং সরকারের বিভিন্ন জায়গাগুলোতে তাদের লোকজনকে বসানোর জন্য তারা খুব সূক্ষ্মভাবে কৌশল খাটিয়ে যাচ্ছে। একটা বিশাল যুদ্ধের মাঝখানেই আছে আসলে এখনো। যে বিষয়টা দেখা যাচ্ছে যে দেশের অধিকাংশ বললে ভুল হবে, আসলে প্রায় 99% সাংবাদিক থেকে শুরু করে দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী সবাই আসলে একটা মানে অদ্ভুত রকমের একটা জিনিস দেখা যাচ্ছে যে কেমন যেন আসল যে কথাটা, যে সত্য যে কথাটা, সেই কথাটা বলতে কোথায় যেন ভয় পাচ্ছে। যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই। শুধু তাই নয়, এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে, গণতন্ত্র নিয়ে, কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এটার কোনো প্রতিফলন পেলাম না। ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন। উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না, ওনার এটার ব্যক্তিগত মতামত। উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন, অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে। কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন। এই যে ডক্টর আসিফ নজরুলের প্রথমত ঐতিহ্যবাহী দল, কিসের ঐতিহ্য? সেই শেখ মুজিবের আমল থেকে ব্যাংক ডাকাতি, খুন, ধর্ষণ এবং জিআরবি জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব 40 থেকে 60,000 জনগণ হত্যা করেছিল। তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল, বেঁচে ছিল, জাতির দুর্ভাগ্য। এই স্বৈরাচারী শেখ হাসিনা গত 15 বছরে আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘন্টাতেও শেষ হবে না। তাই যেহেতু অনুষ্ঠানটা ছোট রাখতে চাচ্ছি আমার কথা, বড় বড় জিনিসগুলো দেখেন। সেই ভোট চুরি, প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা, 2013 সালের 5ই মে 2,500 থেকে 3,000 হেফাজতের কর্মীদেরকে হত্যা করা, লগি বৈঠা দিয়ে হত্যা করা, 2009 সালে 57 জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা করে এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং সরজমিনে ভারতের হাতে তুলে দেয়। ভারতের বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশিদের চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে $100 বিলিয়ন এত বছর প্রতি বছর নিয়ে গেছে এবং সর্বশেষে 1,500 ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করেছে, গণহত্যা, 40,000-এর মতো আহত, 20,000-এর মতো অন্ধ। ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতে ওনার চোখে পড়ে না এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয়, আর কি প্রমাণ চান আপনার? এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য। আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য? তদন্ত তো আপনিই করবেন, তাহলে কি বাতিল নিচে অন্ধকার? আপনাদেরকে বসানো হলো কি স্বৈরাচারী হাসিনার গীত গাইতে, তাদের পক্ষে কথা বলতে? তাই আমি বুঝতে পারছি না আপনাদের এই নিয়োগগুলো আসলে কারা দিয়েছে, কাদের মাধ্যমে হয়েছে। এই বিপ্লবী, আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োগ হতে পারে না। এটা কর্মের অপেক্ষায় আছি, দেখার অপেক্ষায়, কিন্তু কোনো কর্ম দেখছি না। আইনের মানুষ, আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ নজরুল কি বলছি, আপনি তো আইনের শিক্ষক, অনেক ছাত্র বানিয়েছেন। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। ইউ আর denying the justice by delaying it, by delaying the process. Not only that, আপনি আবার উল্টা আওয়ামী লীগের সাফাই গাইছেন, যা সম্পূর্ণ এই বিপ্লবী চেতনা বিরোধী কথাবার্তা।
দয়া করে ছাত্ররা তোমরা সচেতন হও, জনগণরা আপনারা সচেতন হন। ভয়ঙ্কর শয়তানের ছায়া কিন্তু এখনো কাটে নাই, চারিদিকে প্রতি কর্নারে কর্নারে, তাই হুঁশিয়ার। সবাই বলতেছে আসিফ নজরুলের পদত্যাগ, আমি এটার সাথে একমত। আসিফ নজরুলের পদত্যাগ চাই, কারণ রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাতে সে বসে আছে। এটা কেন পদত্যাগ চাই? যে শেখ হাসিনা পালানোর পরও 3 মাস বাংলাদেশে ছিল, এটা নিয়ে আওয়ামী লীগের লোকজন হাসাহাসি করতেছে। ওয়ালাইকুম আসসালাম, জাহিনা রাফা কেমন আছেন? হাসান ভাই কেমন আছেন? যাই হোক, এখানে আওয়ামী লীগের লোকজন হাসাহাসি করতেছে যে ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে থেকে গেলে তোমরা কিছু করতে পারলা না, হ্যান ত্যান হাসাহাসি করতেছে। এই হাসাহাসি করার জায়গাটা কে করে দিচ্ছে বলেন? এই হাসাহাসি করার জায়গাটা তৈরি করছে কে? 100% আসিফ নজরুল। তাকে গুরুত্বপূর্ণ একটা জায়গা দেওয়া হয়েছে, সেই জায়গাটা হেলামি করছে। আওয়ামী লীগের লোকজন ধরা পড়ছে এখানে, অনেকেই ভাই কোটি কোটি টাকা বাণিজ্য করতেছে। কি বাণিজ্য? যে মামলা নাম কাটানো বাণিজ্য, জামিন দেওয়া বাণিজ্য, অনেক ধরনের বাণিজ্য করতেছে, কোটি কোটি টাকা। কারণ আওয়ামী লীগের একজন উপজেলা পর্যায়ের নেতারও মনে করেন কোটি টাকা সম্পদ দিচ্ছে, মানে কোটি টাকার উপরে কামাই নিছে, তার তো 50 লক্ষ দিতে সমস্যা নাই। এগুলা বাণিজ্য চলতেছে, এটা কিন্তু ভাই ভয়ঙ্কর আমাদের জন্য। কালকে বাংলাদেশে শেখ হাসিনা এগুলো দেখবে, 2 দিন পরে বাংলাদেশে বলবো শেখ হাসিনা আসবে, দেখবেন যারা প্রেক্ষাপট এরা তৈরি করে দিচ্ছে। তো এই প্রেক্ষাপট গুলো এরা তৈরি করে দিবে। কি জন্য তৈরি করে দিবে? যা আসো তুমি এসে চলে আসো, তোমার প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে। কারণ ইন্ডিয়া তুমি তো বেরোতে পারবে না। এই যে বলে, আমার কাছে এই জিনিসটা খারাপ লাগে যে এখন নাকি এরা বলে যে উপরের চাপ আছে। কিসের উপরের চাপ? কি চাপ? উপরের চাপ। উপরের চাপ বলতে তো হাসিনার চাপ ছিল, সে হাসিনা তো বাংলাদেশে নাই। এখন কার চাপ? স্বাধীন সার্বভৌম রাষ্ট্র একজন নাগরিক হয়ে একটা গুরুত্বপূর্ণ পদে থেকে যদি আপনি উপরের চাপের ভয় করেন, উপরের চাপ বলতে ইন্ডিয়ার চাপ, লজ্জা করে না ওই চেয়ারে বসে থাকতে? সে যেই হন না কেন, লজ্জা করে না আপনার ওই চেয়ারে বসে থাকতে? এখন আপনি ওই চেয়ারে বসে আছেন, না লজ্জা শরম আল্লাহ দেয় নাই আপনাদের? যে আপনারা যেই নতুন স্বাধীনতার জন্য আমরা 1500 থেকে 2000 মানুষকে হারাইছি, হ্যাঁ, হাজার হাজার মানুষ বন্দী হয়ে গেছে, কারো হাত নাই, কারো পা নাই। এই স্বাধীন বাংলাদেশে বসেও যদি আপনারা উপরের চাপের কথা বলেন, লজ্জা লাগে না? আপনার ওই চেয়ারে বসাইছে কি করতে বলেন? ওই চেয়ারে বসানো হয়েছে কি জন্য? যে আপনি যদি এখন সেই উপরের চাপের ভয় করেন, হ্যাঁ, তাহলে শেখ হাসিনা তো উপরে, শেখ হাসিনা তো ভালো ছিল, এক কথা বলতে হয়। শেখ হাসিনা চাপের চাপকে শ্রেণী হয়ে যেতেছে, শ্রেণী হয়ে যাচ্ছে। ইসলামের পর্যায়ে তো বিএনপি হেল্প করতেছে, জামাতও হেল্প করতেছে, ঠিক না? তাহলে এটা সুযোগটা এখন নিতে যাচ্ছে নজরুল, কাজে লাগাবে। যেসব সেক্টরে হাত দিলে ইন্ডিয়ার যে সংশ্লিষ্ট বেড়ে যায়, যে ইন্ডিয়ার সাথে জড়িত ছিল, সেই সব সেক্টরে হাত দিচ্ছে না। এই যে একজন ভাই, আমি জানি না আমার লাইভে কমেন্ট করছে কিনা, আমার ইউটিউব চ্যানেলে একটা কমেন্ট করছে যে এখন উচিত যারা শহীদের পরিবার, যারা হয়েছে 2000 পরিবার, মানে 1500 থেকে 2000 মানুষ মানে শহীদ হয়েছে, এদের পরিবারের ঝাঁটা নিয়ে রাস্তায় নামা উচিত। আমি একমত। যারা শহীদ হয়েছে না, এদেরকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামানো উচিত। বাংলাদেশের মানুষ তো পদত্যাগ করবে না, পদত্যাগ করবে? লজ্জাশরম থাকলে পদত্যাগ করতো, পদত্যাগ করবে না। এদেরকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। যেখানে মনে হয় সমস্যা, সেটা তখনই উপরে ফেলতে হবে, বাড়তে দেওয়া যাবে না। বলেন, যদি আপনি বাড়তে দেন, এটা বাড়বেই। তো প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শুনে আপনার কি মনে হয়েছে? আপনি কি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথার সাথে একমত? তবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।